Hi all government job aspirants, welcome to my YouTube channel Jain Studies for Government Jobs। তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের 7000 জিকে রিভিশন ক্লাস 28। এর আগে আমরা টোটাল 27 রিভিশন ক্লাস করে নিয়েছি। এটা তোমাদের 1 থেকে 128 পর্যন্ত যে মক টেস্ট বারবার পড়তে বলি 7000 জিকে, সেটারই রিভিশন ক্লাস চলছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি। এবং এটা তোমাদের আপকামিং যেসব ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে, যেমন এসআই, লেডি এসআই, কনস্টেবল, প্রিলিমস প্লাস মেন্স, এক্সাইজ মেন্স, ওয়্যারলেস অপারেটর, তারপরে তোমাদের কলকাতা পুলিশের কিছু রিক্রুটমেন্ট আউট হতে চলেছে। তো এই সমস্ত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই নোটগুলো। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে একদম পুরো যেন কমপ্লিট হয়ে থাকে প্রত্যেকের। দেখো, আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। এখানে সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ আমি পোস্ট করে থাকি। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করতে পারো। এবং তোমাদের বলে রাখি, 1 থেকে 128 পর্যন্ত মক টেস্টে 7000 জিকে এর পিডিএফ অ্যাভেলেবেল আছে। এটা ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, প্রত্যেকে নিয়ে নাও এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে খুব ভালোভাবে এটা প্রিপারেশন নিয়ে যাবে। দেখবে পরীক্ষায় তোমরা কিন্তু প্রচুর কমন পেয়ে যাবে। ওকে, আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, পালঘাট কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করে? এবং মনে রাখবে টোটাল আজকে 50 কোশ্চেন আছে এবং আউট অফ 50 কোশ্চেন তোমরা টার্গেট রাখবে 30+ কোশ্চেন সলভ করার। ওকে, এবং 30-এর উপরে যারা তোমাদের স্কোর হবে, তোমাদের প্রিপারেশন ঠিকঠাক আছে। 30-এর নিচে যাদের স্কোর হবে তাদের কিন্তু আরো ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু চাকরি পাওয়া খুব ঝামেলা হয়ে যাবে। ওকে, তো ভালোভাবে পড়বে এরকম ভাবে। প্রথম প্রশ্ন, পালঘাট কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করছে? তো এটা মনে রাখবে, কেরালা এবং তামিলনাড়ু এই দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করছে পালঘাট। সেকেন্ড প্রশ্নে চলে আসি, বন্দিপুর জাতীয় উদ্যান বা বন্দিপুর ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ন্যাশনাল পার্ক। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল যেখানে রয়েছে সেখানে আমি একটা পিডিএফ দিয়েছি ন্যাশনাল পার্ক রিলেটেড, মানে প্রত্যেকটা স্টেটের মোস্ট ইম্পর্টেন্ট যে ন্যাশনাল পার্ক গুলো রয়েছে সেটা নিয়ে আমি একটা পিডিএফ দিয়েছি টেলিগ্রামে, অবশ্যই ডাউনলোড করবে এবং খুব ভালোভাবে পড়বে। এখানে এটা অ্যান্সার হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান, এটা রয়েছে কোথায়? কর্ণাটক। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো, কর্ণাটকে যেগুলো মেন ন্যাশনাল পার্ক গুলো রয়েছে সেটা হচ্ছে বান্দিপুর ন্যাশনাল পার্ক, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক, নাগরহোল ন্যাশনাল পার্ক। এই তিনটে কর্ণাটকের ফেমাস ন্যাশনাল পার্ক। এর সাথে মনে রাখবে, রাজস্থানে যেটা রয়েছে কেওলাডিও ঘানা ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক, সরিস্কা ন্যাশনাল পার্ক, এগুলো সব হচ্ছে রাজস্থানে অবস্থিত। মেঘনা কোন নদীর মিলিত প্রবাহ? তো মেঘনা নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো মনে রাখবে, এটা হচ্ছে মেঘনা নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কনৌজের 1540 খ্রিস্টাব্দে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন কে? তো 1540 সালে কনৌজে যুদ্ধ হয়েছিল শের শাহ এবং কার মধ্যে, এবং সেটাতে শের শাহ জয়ী হয়েছিলেন। তাহলে পরাজিত কে হয়েছিলেন তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে মনে রাখবে, এখানে তোমাদের পরাজিত হয়েছিলেন হুমায়ুন। দেখো, এটা তোমাদের ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, তারপরে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস যে এক্সাম, এই সমস্ত পরীক্ষায় এই প্রশ্নটাই এসেছে। তো মনে রাখবে, কনৌজের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন হুমায়ুন। দেখো, হুমায়ুনের সাথে শের শাহ দুটো যুদ্ধ হয়েছিল, একটা 1539 সালে যেটাকে বলা হয় চৌসার যুদ্ধ, এটাতেও তোমার শের শাহ জিতেছিল। এবং 1540 সালে যেটা কনৌজের যুদ্ধ, এটাতেও তোমার শের শাহ জিতেছিল। হুমায়ুন দুটো যুদ্ধতেই হেরে গেছিল। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার দেখো, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ এটা কখন হয়েছিল? 1857 সালে হয়েছিল। 1857 সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, এবং মনে রাখবে তিনি শেষ গভর্নর জেনারেল ছিলেন। এবং তারপরে গভর্নর জেনারেল পদটা বিলুপ্ত হয়ে যায় এবং শুরু হয় ভাইস রয় এই পদটা। তো লর্ড ক্যানিং তিনি শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন। দুটোর মধ্যে যদি প্রশ্ন আসে প্রথম ভাইসরয় কে ছিলেন, তুমি করবে লর্ড ক্যানিং। শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তোমার করবে তোমার এটা, এবং এটা হচ্ছে ব্রিটিশ ভারতের কিন্তু। ওকে, তো ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন তোমার লর্ড ক্যানিং। আমির খসরু কার সভাকবি ছিলেন? আমির খসরু কার সভাকবি ছিলেন? তো এখানে মনে রাখবে, আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে, আমির খসরুকে ভারতের তোতা পাখিও বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে আসি, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? দেখো, হিস্ট্রি যখন পড়বে প্রত্যেকটা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজাকে এই দুটো মনে রাখবে, তাহলে তোমাদের এখান থেকে অনেকটা কমন পেয়ে যাবে। তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন বাহমন শাহ। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত? তো এগুলোর মধ্যে কোনটির সাথে চিপকো মুভমেন্ট সম্পর্কিত? তো
তো আমরা প্রত্যেকেই জানি তোমার বনভূমি সংরক্ষণের সাথে সম্পর্কিত হচ্ছে চিপকো মুভমেন্ট, অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন, একদম স্টার মার্ক প্রশ্ন, সব পরীক্ষায় এসছে। তো আগ্রা শহর এটা প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি 1504 খ্রিস্টাব্দে। ওকে, এর সাথে মনে রাখবে লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাহলোল লোদি, তার সাথে মনে রাখবে লোদি বংশের শেষ রাজা হচ্ছে ইব্রাহিম লোদি, এবং তার সাথে মনে রাখবে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে ইব্রাহিম লোদি পরাস্ত হয়েছিলেন এবং তোমার লোদি বংশ শেষ হয়ে গেছিল এখানে। ওকে, এটা অনেকবার আসে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, 1526 সালে, কাদের মধ্যে হয়েছিল, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, কে পরাস্ত হয়েছিল, ইব্রাহিম লোদি, বা কে জিতেছিল, বাবর। তো এগুলো একটু মনে রাখবে, তাহলে পুরো প্রশ্নগুলো তোমাদের এখানে রিভিশন হয়ে যাবে। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন, তো মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সেলুকাসকে পরাজিত করেছিলেন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তো 305 খ্রিস্টপূর্বাব্দ, দেখো এটা খ্রিস্টাব্দ নয় কিন্তু খ্রিস্টপূর্বাব্দ, তো 305 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে সেলুকাস পরাজিত হয়েছিল। নেক্সট চলে আসি, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন, তো মনে রাখবে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে নবাব সিরাজ উদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন এবং 1757 সালে পলাশী যুদ্ধে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। পরবর্তী প্রশ্নে চলে আসি, বুকস এন্ড অথার্স থেকে এ সুইটেবল বয় এই বইটির লেখককে, বা দা সুইটেবল বয় এই বইটির লেখক হচ্ছেন বিক্রম শেঠ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এর সাথে মনে রাখবে বিক্রম শেঠের আরো কিছু বই, একটা হচ্ছে দা গোল্ডেন গেট, এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল, এগুলো সব লিখেছেন বিক্রম শেঠ। অমিতাভ ঘোষ তার লেখা একটা ফেমাস বুক হচ্ছে সার্কেল অফ রিজিন, এবং এর সাথে মনে রাখবে অরুন্ধতী রয় তার ফেমাস বুক হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এবং আজাদি, ফ্রিডম, ফেসিজম এবং ফিকশন। এই বইটা 2020 রিলিজ হয়েছে, এবছর কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের এই বইটা চলে আসতে পারে। তো এগুলো সব কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন, সিধু কানু এরা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন, তো এনারা সবাই সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল বিদ্রোহ 1855 সালে হয়েছিল। নেক্সট চলে আসি, কোন বছর থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়, এরকম স্ট্যাটিক জিকে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণ আসবে, যারা এসআই দেবে তোমাদের এক একটা প্রশ্নের মার্কস থাকবে 2 মার্কস করে, তো তোমরা কিন্তু একদম ভুল করতে পারবে না, কনস্টেবলে তো 1 মার্কস করেই থাকবে। তো দেখো পুলিৎজার পুরস্কার এটা দেওয়া শুরু হয়েছিল 1917 সালে, এবং এর সাথে মনে রাখবে এটা সংবাদপত্রের সাংবাদিকতার দক্ষতা, সাহিত্যিক সাফল্য এবং সঙ্গীত রচনা মানে মিউজিক কম্পোজারের যে বিশিষ্ট ব্যক্তিরা থাকে মানে খুব নাম করেছেন তাদেরকেই দেওয়া হয় পুলিৎজার পুরস্কার। নিম্নলিখিত মধ্যে কে নরমপন্থী ছিলেন না, নরমপন্থী ছিলেন না মানে তিনি একজন চরমপন্থী ছিলেন, তো কি অ্যান্সার হয়ে যাবে বিপিন চন্দ্র পাল। আমরা প্রত্যেকেই পড়েছি লাল বাল পাল, এনারা সবাই কে ছিলেন চরমপন্থী নেতা, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এনারা সব ছিলেন কি চরমপন্থী। এবং এই বাকি যেগুলো রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা, এনারা সবাই ছিলেন নরমপন্থী। পরবর্তী প্রশ্ন চলে আসি, রাওলাট আইন কোন সালে পাস হয়েছিল, তো রাওলাট আইন এটা পাস হয়েছিল 1919 সালে, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের যৌথ অধিবেশন হয়েছিল, এটা লখনৌ অধিবেশন নামে পরিচিত বা লখনৌ প্যাক্ট নামে পরিচিত, এটা মনে রাখবে। এর সাথে মনে রাখবে 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এটাও মনে রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, দেখো দু রকম ভাবে প্রশ্ন আসে, এক আসে যে প্রথম মহিলা সভাপতি আর এক আসে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, দুটো প্রশ্নের দু রকম অ্যান্সার হবে। এই প্রশ্নটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সরোজিনী নাইডু, তিনি প্রথম ভারতীয় মহিলা ছিলেন যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, 1925 সালে কানপুর অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। এবার যদি তোমাদের পরীক্ষা আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তখন অ্যান্সার হবে অ্যানি বেসান্ত, তিনি 1917 সালে কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন এবং তিনি নন ইন্ডিয়ান ছিলেন, সেই জন্য এখানে তোমার প্রথম ভারতীয় হিসাবে কে থাকেন সরোজিনী নাইডু। ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন, তো এটার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অ্যান্সার হচ্ছে রাসবিহারী বোস, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার।
আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? একদম স্টার মার্ক, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, রেলেট গ্রুপ ডি, এনটিপিসি সব পরীক্ষাতেই প্রশ্নটা এসছে, এসএসসির পরীক্ষাতেও এসছে। তো লালা হরদয়াল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অনেক সময় মোহন সিং ভাকনাও অপশনে থাকে, কিন্তু সবসময় থাকে না, ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্নে তোমাদের লালা হরদয়ালই থাকে। তো এটাই তোমরা অ্যান্সার ধরে চলো। এবং তার সাথে মনে রাখবে 1913 সালে সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছে, তো এটাও তোমাদের মনে রাখতে হবে। ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? তো মনে রাখবে ব্রতচারী আন্দোলন এটা গুরু সদয় দত্ত তিনি গড়ে তুলেছিলেন। এবং এখানে একটু এক্সট্রা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। ব্রতচারী আন্দোলন হচ্ছে 1932 সালে গুরু সদয় দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক এবং সামাজিক উন্নয়নের আন্দোলন। তাহলে এই এক্সট্রা ডিটেলসটাও তোমাকে একটু রিডিং করে রাখতে হবে। যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম কি? তো নৌ বিদ্রোহ কোন মানে কোথায় শুরু হয়েছিল সেটা, মানে যে জাহাজে শুরু হয়েছিল সেটার নাম কি? তো সেটার নাম হচ্ছে তলোয়ার। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাবটি গৃহীত হয়েছিল? পূর্ণ স্বরাজের দাবি কোথায় গৃহীত হয়েছিল, মানে কোন অধিবেশনে? তো মনে রাখবে লাহোর অধিবেশনে এটা গৃহীত হয়েছিল। এখানে এই এক্সট্রা ডিটেলসটা মনে রাখবে। 31শে ডিসেম্বর 1929 সালে লাহোর কংগ্রেসের প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু ভারতীয় পতাকা উত্তোলন করেন এবং কংগ্রেস 26শে জানুয়ারি 1930 এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। এই জন্য এই 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী করা হয় এবং প্রজাতন্ত্র দিবস হিসাবে এই 26শে জানুয়ারি এই দিনটাকে পালন করা হয়। সবার প্রথম লাহোর সেশন 1929 সালে হয়েছিল। কে প্রেসিডেন্ট ছিলেন? জওহরলাল নেহেরু। এবং 26শে জানুয়ারি 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। ওকে, তো এটা অনেক সময় প্রশ্ন আসে যে প্রথম স্বাধীনতা দিবস কখন হয়েছিল? 26শে জানুয়ারি 1930। এবং এই 26শে জানুয়ারি এই দিনটাতে এই জন্যই তোমাকে পরবর্তীকালে আমাদের যে সংবিধান এই তারিখে তোমার কার্যকরী করা হয়েছিল, মানে এই তারিখ থেকে লাগু হয়েছিল, সংবিধান আমাদের শুরু হয়েছিল। এবং এই জন্য এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবেও পালন করি। সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? সুলপানি তিনি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? তো মনে রাখবে তিনি ছিলেন সেন যুগের একজন প্রসিদ্ধ শিল্পী। অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না? দেখো, সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না কে, সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে মনে রাখবে মোহনলাল তিনি জড়িত ছিলেন না। এর সাথে মনে রাখবে তার বাকি যারা রয়েছেন মানিক চাঁদ, তারপরে উমি চাঁদ, লর্ড ক্লাইভ, এরা সবাই তোমার সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে ছিলেন। লর্ড ক্লাইভ তো তিনি নেতৃত্ব দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, তো এটাও অবশ্যই মনে রাখবে। নিম্নলিখিত কোন পুরস্কার সাংবাদিকতার জন্য দেওয়া হয়? কিছুক্ষণ আগে পড়লাম, তো আমরা প্রত্যেকে জানি তোমাদের ওয়ালিটজার পুরস্কার এটা তোমার সাংবাদিকতার জন্য দেওয়া হয়। ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন ভারতে? তো এটা আমরা প্রত্যেকেই জানি, সব পরীক্ষাতে এসছে লর্ড কর্নওয়ালিস। দেখো, এই প্রশ্নগুলোকে তুমি একদম স্কিপ করতে পারবে না, সব পরীক্ষাতে এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে আসে। ওকে, তো অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস তিনি ভারতে সিভিল সার্ভিস প্রবর্তন করেছিলেন। এর সাথে মনে রাখবে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে পার্মানেন্ট সেটেলমেন্ট শুরু করেছিলেন কে? এটাও তোমার প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। গ্যাস এজেন্সি সিলিন্ডারে যে রান্না গ্যাস সরবরাহ করে সেই গ্যাস নিচের কোন অবস্থায় থাকে? আমরা যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, আমাদের বাড়িতে যে রান্নার সিলিন্ডার যেগুলো রয়েছে তার মধ্যে যে গ্যাসটা থাকে সেটা কেমন অবস্থায় থাকে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো মনে রাখবে তার মধ্যে যে গ্যাসটা যেটা থাকে সেটা তরল অবস্থায় থাকে। ওকে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, এটা স্বাধীন ভারতের বলেছে, প্রশ্নটা ঘুরে ফিরে অনেকবার আসে। তো স্বাধীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। মনে রাখবে 1948 সাল পর্যন্ত লর্ড মাউন্টব্যাটেন তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এবার ভারত স্বাধীন হয়েছিল কবে? 1947 সালে। তাহলে 1948 পর্যন্ত যেহেতু তিনি ছিলেন, তাহলে তোমরা বলতেই পারবে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ওকে, এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে কেমন ভাবে আসে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। এবার আরেকটা প্রশ্ন আসে, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1948 সালের পর ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন রাজা গোপালাচারী। ওকে, তো তিনি এবং তারপরে এই গভর্নর জেনারেল পদ থেকে মানে বন্ধ করে দেওয়া হয়। তো রাজা গোপালাচারী তিনি ছিলেন শেষ গভর্নর জেনারেল ছিলেন। প্রথম ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের কথা বলা হচ্ছে। ওকে, মানে 1947 সালের পরে কথা। এবং শেষ
গভর্নর জেনারেল ছিলেন রাজা গোপালাচারী। এবার এই প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরে দিয়ে দেয় এমন ভাবে যে স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন। তো ভারত স্বাধীনতার পর মাত্র দুজন গভর্নর জেনারেল হয়েছিলেন, এক হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, তারপরে হয়েছিলেন রাজা গোপালাচারী। এবার এখানে দেখো শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল চেয়েছে, তো এনাদের দুজনের মধ্যে ব্রিটিশ কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। তো সেই হিসাবে এখানে এটা অ্যান্সার হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। আবার তোমাকে প্রশ্নটা ঘুরিয়ে দেবে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন রাজা গোপালাচারী। কেন? দেখো 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন লর্ড মাউন্টব্যাটেন ছিলেন 1948 সাল পর্যন্ত, তারপরে রাজা গোপালাচারী হয়। তো লর্ড মাউন্টব্যাটেন তিনি যেহেতু ব্রিটিশ ছিলেন, তিনি ভারতীয় ছিলেন না, সেই জন্য লাস্ট যিনি ছিলেন রাজা গোপালাচারী তিনি হয়ে যাবে প্রথম। তো তিনি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন রাজা গোপালাচারী। তো এই প্রশ্নগুলো এইরকম ভাবে ঘুরিয়ে ফিরে বারবার তোমাদের পরীক্ষায় আসে। লাস্ট দেখবে যতগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা হয়েছে, এই একই প্রশ্ন বারবার তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয়। গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন? তো মনে রাখবে গুরুমুখী বর্ণমালা এটা প্রবর্তন করেছিলেন গুরু অঙ্গদ। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এরপর দেখো সাচ্চা বাদশাহ এই উপাধি গ্রহণ করেছিলেন গুরু হরগোবিন্দ, তিনি ষষ্ঠ শিখ গুরু ছিলেন। এবং তার সাথে মনে রাখবে গুরু গোবিন্দ সিং তিনি দশম ও শেষ শিখ গুরু ছিলেন এবং তিনি খালসা প্রথা শুরু করেছিলেন। ইলেকট্রিক বাল্বের ভেতর কি গ্যাস থাকে? অপশন অনুযায়ী অ্যান্সার করতে হবে। দেখো তোমাদের একটা চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের ক্লাস আছে, এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্স, গ্রুপ ডির যে জেনারেল সায়েন্স ক্লাস করছি সেটা নয়, তোমাদের ডাব্লিউবি পিএসসির জন্য আমি একটা চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের ক্লাস শুরু করেছিলাম। ওখানে যত সম্ভব 41টার মতো ক্লাস করানো আছে, তো সেই ক্লাসগুলো পুরোটা কমপ্লিট করবে যারা ডাব্লিউবি এবং ডাব্লিউবি পিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এখানে এটার অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? তো 1946 সালে তেভাগা আন্দোলন ঘটেছিল বাংলায়। এবং অনেক সময় প্রশ্ন আসে তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল? তো 1946 সালে, এটাও তোমাদের মনে রাখতে হবে। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গো ব্রহ্ম বা ইঙ্গো বার্মা যুদ্ধের সূচনা হয়? তো প্রথম ইঙ্গো ব্রহ্ম বা ইঙ্গো বার্মা যুদ্ধ হয়েছিল লর্ড আমহার্স্টের সময়। অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল? একদম স্টার মার্ক প্রশ্ন, অলরেডি পরীক্ষায় চলে এসছে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে 1857 সালে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, এটা আমরা প্রত্যেকেই পড়েছি। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তো আমরা সব থেকে ইজি প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় কোথায়? টায়ালিন উৎসেচকটি পাওয়া যায়, দেখো জেনারেল সায়েন্স থেকে আরো বেশি প্রশ্ন আসে, তো এই সেটটাতে একটু কম প্রশ্ন রয়েছে। তো অ্যান্সার করো, টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় লালা রসে। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, টিএনটি হলো কি? টিএনটি হলো কি? তো মনে রাখবে টিএনটি এটা হচ্ছে একটা বিস্ফোরক। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। শকাব্দের প্রচলন কে করেছিলেন? এনাদের মধ্যে কে শকাব্দের প্রচলন করেছিলেন? তো মনে রাখবে শকাব্দের প্রচলন করেছিলেন সম্রাট কনিষ্ক। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং আরেকটা কনিষ্ক থেকে প্রশ্ন আসে, কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কোথায় হয়েছিল? কাশ্মীরে। এটা অনেক সময় তোমাদের বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। ওকে, এটাও মনে রাখবে পাটলিপুত্রতে। নেক্সট চলে আসি, ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায়। এবার ব্যাংক রেট কোন সুদের হারকে বোঝায়? দেখো এটা যারা এসআই দিচ্ছ তোমাদের একটু বেশি পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে, এবং তোমাদের যে কনস্টেবল পরীক্ষায় সাধারণত ইকোনমিক্স থেকে প্রশ্ন আসে না। ওই শুধু আরবিআই কবে এস্টাবলিশ হয়েছিল, কবে ন্যাশনালাইজড হয়েছিল, 14টা ব্যাংক কবে ন্যাশনালাইজড হয়েছিল, এই প্রশ্নগুলো কনস্টেবল আসে। কিন্তু তোমরা যারা এসআই দেবে তোমাদের একটু পড়তে হবে ইকোনমিক্স। তো ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায়, কোন সুদের হারকে ব্যাংক রেট বোঝায়? তো মনে রাখবে ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায় যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়। ওকে, অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। অর্থ কমিশন হলো কি? ফিনান্স কমিশন যেটা, সেটা কি? তো মনে রাখবে ফিনান্স কমিশন হলো কেন্দ্র মানে সেন্ট্রাল স্টেট, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন সাংবাদিক সর্বতোভাবে নির্বিদ্রোহকে সমর্থন সহায়তা করেছিল?
তো কোন সাংবাদিক নীল বিদ্রোহকে সমর্থ সহায়তা করেছিল? তো এটা করেছিলেন হরিশ মুখার্জি। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এইটা কে লিখেছিলেন? দেখো বিভিন্ন উক্তি থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও আসে, ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষাতেও আসে, তো একটু পড়তে হবে তোমাদের। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, তো এটা অ্যান্সার হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, এটা কে বলেছিলেন? এটা যত সম্ভব তোমাদের WBCS পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটি। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, এটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেছিলেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেছিলেন? তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা স্থাপন করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এখানে একটা এক্সট্রা ডিটেলস মনে রাখবে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং তার বন্ধু আনন্দমোহন বোস, এনারা দুজন মিলে 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে অনেক সময় তোমার সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশনে থাকে, অনেক সময় আনন্দমোহন বোস এটাও অপশনে থাকে, তো দুটোই তোমাকে মনে রাখতে হবে। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো মনে রাখবে যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বারীন্দ্র ঘোষ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং 1906 সালে 18 মার্চ প্রথম যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান, এটা কে লিখেছিলেন? এটা তো আমরা প্রত্যেকেই পারবো, ইজি প্রশ্ন। এটা অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো এই প্রশ্নটা অনেকটা কনফিউজিং, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম অপশনে থাকে, তো মনে রাখবে এইখানে অপশন অনুযায়ী যেটা অ্যান্সার হচ্ছে নবাব সলিমুল্লাহ। এছাড়াও মনে রাখবে তোমার আগা খান এবং মোহাম্মদ আলী জিন্না, এই তিনজনের নামই বেশিরভাগ অপশনে থাকে, এক আগা খান, মোহাম্মদ আলী জিন্না এবং নবাব সলিমুল্লাহ। তো তোমাদের এই তিনটে নাম মনে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে তোমাদের একটা যেকোনো একটা নাম থাকে। এবং মুসলিম লীগ 1906 সালে এস্টাবলিশ হয়েছিল, এটাও মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে কোনটি? রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে কোনটি? তো এখানে মনে রাখবে সরকার আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। আমাদের দেশে যে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে? আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে, কোন ব্যাংক? তো এটা অ্যান্সার হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক, আধুনিক ভারতের জনক, তো এটা বলা হয় রাজা রামমোহন রায়কে। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বন্দে মাতরম কে রচনা করেছিলেন? তো মনে রাখবে বন্দে মাতরম এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল 50 কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দাও, এবং আউট অফ 50 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করো। 30+ যাদের আছে তাদের খুব ভালো, যাদের 30 নিচে আছে তাদের কিন্তু আরো পড়তে হবে, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, এটাই শেষ সুযোগ, এত ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীকালে আর বেরোবে না। এবং আরেকবার বলে দিই, 1 থেকে 128 পর্যন্ত মক টেস্টে 7000 জিকে তোমাদের জন্য একটা স্পেশাল নোট বানানো হয়েছে। যাদের কাছে ভালো বই নাই অবশ্যই পিডিএফটা নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। এটা তোমাদের আপকামিং WBSI, লেডি এসআই প্রিলিমস, WB কনস্টেবল প্রিলিমস প্লাস মেন্স, এক্সাইজ কনস্টেবল মেন্স সমস্ত পরীক্ষায় খুব কাজে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর